আচ্ছা, আপনারা জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের অ্যাডমিশন টেস্ট 2021 যারা আছেন সে ব্যাচের জন্য আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের উপরে ফ্রি কোর্স চলছে। আপনারা যে কেউ সে ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেন। সপ্তাহের একটা নির্দিষ্ট দিনে আপনাদের হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্টের উপরে সম্পূর্ণ ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে। সেই ক্লাসগুলো করে আপনারা একটা পরিপূর্ণ প্রিপারেশন নিতে পারবেন অ্যাডমিশনের। তো যাই হোক, আমাদের ইতিমধ্যে 2টা ক্লাস হয়ে গেছে, আপনারা জানেন, অনেকে আপনারা সেই ক্লাসগুলো করছেন। তো সেখানে হচ্ছে কিছু হোমওয়ার্ক দেওয়া হয় প্রতিদিন, এবং রিটেন কী ধরনের প্রশ্ন আসে সেগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া হয়। তো আমাদের অ্যাকাউন্টিং ক্লাব থেকে যে কোর্সটা করানো হচ্ছে সেখানে অ্যাকাউন্টিং মাস্টার ক্লাস 2, এই অ্যাকাউন্টিং মাস্টার ক্লাস 2 এর ক্ষেত্রে আমরা কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। সেই হোমওয়ার্কগুলো আমরা একটু সলভ করব, এবং আশা করি আপনারা যে ভুলগুলো করেছেন এখান থেকে ভুলগুলো বুঝতে পারবেন, এবং যেগুলো নিয়ে আপনাদের সমস্যা ছিল এই সমস্যাগুলো আশা করি সবার সলভ হয়ে যাবে। তার আগে একটু বলে নিয়ে, এখানে এমন লেনদেনগুলোকে নিয়ে আসা হয়েছে যে এই লেনদেনগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণের প্রশ্ন আসছে, এবং এই লেনদেনগুলো যদি আপনি সুন্দর সুষ্ঠুভাবে বুঝে যদি সমাধান করতে পারেন তাহলে আপনি ধরে নিতে পারেন এই রিলেটেড প্রশ্ন আপনি পরীক্ষায় পাবেন এবং সেগুলো সুষ্ঠুভাবে অ্যান্সার করে আসতে পারবেন। তো কি ছিল আমাদের, আমরা দেখি এখানে বলেছে নিচের লেনদেনগুলোর হিসাব নির্ণয় করে সমীকরণের প্রভাব দেখাও এবং নিট বা কাঠামোগত পরিবর্তন সহ। অর্থাৎ আমরা প্রথমে লেনদেনগুলো থেকে আগে হিসাব নির্ণয় করা শিখব। এটা খুবই জরুরি, একটা লেনদেন থেকে হিসাব নির্ণয় করা, দেন সেই হিসাবগুলো সমীকরণে কি প্রভাব ফেলছে সেটা আমাদের নির্ণয় করতে পারা, এটা খুবই জরুরি। তো প্রথমে আমরা দেখি প্রথমে কি বলছে। ৬,০০০ টাকার একটা কি করেছি আমরা, সরঞ্জাম ক্রয় করেছি। তাহলে এখানে নগদে ক্রয় যেহেতু করেছি, তাহলে সরঞ্জাম একটা কি সম্পদ হিসাব নিশ্চয়, সেজন্য আমরা এখানে বলতে পারি নগদ নামক সম্পত্তিটা আমাদের কমে যাচ্ছে যেহেতু ক্রয় করেছি, আর সরঞ্জাম নামক যে সম্পদ আছে সেটা বেড়ে যাচ্ছে। তাহলে হিসাব সমীকরণে এখানে কি প্রভাব পড়বে, আমরা বলতে পারি সম্পদ বৃদ্ধি। সম্পদ কিসের জন্য বৃদ্ধি পেল, সরঞ্জামের জন্য বৃদ্ধি পেল। তাহলে আমরা এখানে লিখব সরঞ্জাম। আচ্ছা, এটা হচ্ছে প্লাস হয়েছে, আর এটা কি হলো, আমাদের নগদ টাকা চলে গেছে যেহেতু ক্রয় করেছি, তাহলে আমরা লিখব নগদান। সরি, একটু ভুল হয়েছে মানটা। আচ্ছা, এই নগদান। তাহলে নগদান হিসাব কি হইল, নগদান হিসাব আমাদের এটাও সম্পদ, তাহলে এটা তাহলে কি হইল, কমে গেল। তাহলে আমরা কি জানি, একটা সমীকরণে সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা, এর যদি যে কোনো এক পাশের পরিবর্তন হয় তাহলে দেখেন এখানে একটা জিনিস, সরঞ্জামটা হচ্ছে সম্পদ হিসাব, নগদও হচ্ছে সম্পদ হিসাব, অর্থাৎ শুধুমাত্র একদিকের পরিবর্তন হয়েছে, অর্থাৎ সম্পদ পাশে শুধুমাত্র পরিবর্তন হয়েছে। তাহলে যদি এক পাশের পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা কি পরিবর্তন বলবো, আমরা বলবো গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন। আর গুণগত বা কাঠামোগত পরিবর্তন এটাকে আমরা বলতে পারবো। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে গুণগত বা কাঠামোগত পরিবর্তনটা আমরা কিভাবে নির্ণয় করব। আচ্ছা, এখন আমরা পরে 2 নাম্বারটাতে চলে আসি। 2 নাম্বারটাতে বলছে, এটা নিয়ে আপনাদের অনেকের সমস্যা হয়েছে আমি জানি, 2,000 টাকা ঋণ পরিশোধের জন্য শেয়ার ইস্যু করা হয়েছে। বা একটা জিনিস মনে রাখবেন যে শেয়ার যদি ইস্যু করা হয়, অর্থাৎ আপনার কোম্পানি যদি শেয়ার ইস্যু করে তাহলে শেয়ার মূলধন নামে একটা হিসাব আসবে অবশ্যই। তাহলে আমরা এখানে লিখবো শেয়ার মূলধন একটা হিসাব। আচ্ছা, তাহলে আমরা লিখবো শেয়ার মূলধন হিসাব একটা। আচ্ছা, আপনি যখনই শেয়ার ইস্যু করবেন, মনে রাখবেন যখনই আপনি শেয়ার ইস্যু করবেন তখনই আপনার কি হবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। শেয়ার মূলধন কি হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। তাহলে আমরা এটাকে মালিকানা লিখলাম। শেয়ার ইস্যু করলে তাহলে কি হয়, শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মনে থাকবে সবার, শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, সেজন্য ওই বৃদ্ধি পেল মালিকানা সত্ত্ব প্লাস। আর 2 নম্বরে আরেকটা হিসাব আছে, কি বলেছে, 2,000 টাকা ঋণ পরিশোধ করেছেন, অর্থাৎ শেয়ার ইস্যু করে আপনি ঋণ পরিশোধ করলেন, অর্থাৎ আপনার কাছ থেকে যে ব্যক্তি বা প্রতিষ্ঠান টাকা পেত তাকে আপনি টাকা দিতে পারেননি, কিন্তু কি দিলেন, আপনার কোম্পানি শেয়ার দিয়ে দিলেন, শেয়ার দিয়ে পরিশোধ করলেন। তাহলে কি হবে, আপনি যখন শেয়ার দিয়ে ঋণ পরিশোধ করছেন তখন ঋণটা কমে যাবে না। তাহলে আরেকটা হিসাব আসবে ঋণ হিসাব। ঋণ কোন ধরনের হিসাব, ঋণ হচ্ছে দায় হিসাব। আর তাহলে ঋণ পরিশোধ করলে কি হয়, দায় হচ্ছে কমে যায়, তাহলে দায় মাইনাস। এ হচ্ছে সমীকরণের পরিবর্তন। দেখেন এটাও হচ্ছে একদিকের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আমরা যদি বলি সম্পদ ইকুয়াল দায় প্লাস মালিকানা, তাহলে কিসের কিসের পরিবর্তন হয়েছে, এই যে দায়ের পরিবর্তন হয়েছে এবং
মালিকানার পরিবর্তন হয়েছে, অর্থাৎ এটাও একদিকের পরিবর্তন, তাহলে এটাকে আমরা কাঠামোগত পরিবর্তন বলতে পারবো। এবার আমরা দেখি কি বলেছে, বাকিতে পণ্য ক্রয় করলাম। বাকিতে পণ্য ক্রয় করলে এটা কালীন এবং অবিরত যে দুইটা পদ্ধতি আমরা শিখেছি, যারা ক্লাস করেছেন আশা করি তারা এই পদ্ধতি দুইটা সম্পর্কে বুঝতে পেরেছেন। তো বাকিতে যদি আমরা পণ্য ক্রয় করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, বাকিতে যদি পণ্য ক্রয় করি কালীন পদ্ধতিতে করলে কি হবে, কালীন পদ্ধতিতে পণ্য ক্রয়কে ব্যয় হিসাবে দেখাতে হয়। তাহলে আমরা এখানে কি করব, ক্রয় হিসাব একটা হিসাব, আর যেহেতু বাকিতে কিনেছি, বাকিতে কিনলে কি হিসাব আসে, বাকিতে যেহেতু কিনেছি তাহলে পাওনাদার হিসাব আসবে। তাহলে এখানে লিখবো পাওনাদার হিসাব। পাওনাদার কোন ধরনের হিসাব, দায় হিসাব। বাকিতে কিনেছি তার মানে আমার কাছ থেকে পাওনাদার টাকা পাবে, সে কারণে এখানে দায় বৃদ্ধি পেয়েছে। আর ক্রয় হিসাব কি হিসাব, ক্রয় হিসাব এখানে ব্যয় হিসাব, তাই না? ব্যয় মানে কি হয়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাই। তাহলে এদিকে দায় বৃদ্ধি পেল, মালিকানা সত্ত্ব হ্রাস পেল, অর্থাৎ এখানে মালিকানার সাথে কাজ হবে, মালিকানা হ্রাস পায়, ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। আচ্ছা, দেন আমরা এবার অবিরত পদ্ধতি শিখি। অবিরততে তাহলে কি করতে হবে আমাদের, অবিরততে আমরা কি জানি, পণ্য ক্রয় করলে সেটাকে মজুত পণ্য হিসাবে লিপিবদ্ধ করতে হয়। তাহলে আমরা কি লিখবো, মজুত পণ্য ক্রয় করলাম, পণ্য ক্রয় করেছি, মজুত পণ্য কি হিসাব, মজুত পণ্য হচ্ছে সম্পদ হিসাব। তাহলে সম্পদ আমার ক্রয় করার ফলে সম্পদ বৃদ্ধি পেল, তাহলে সম্পদে প্লাস আর কিসে কিনেছি, ধারে কিনেছি, তাহলে পাওনাদার হিসাব। তাহলে পাওনাদার হিসাব, তাহলে পাওনাদার হিসাব কি হিসাব, পাওনাদার হিসাব হচ্ছে দায় হিসাব। দায় কি হলো, দায়ও বৃদ্ধি পেল। তাহলে এবার বলেন তো এটা কি ধরনের পরিবর্তন বলবো এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখেন এইদিকে সম্পদ এবং ওই পাশে দায়, অর্থাৎ আমরা যদি সম্পদ ইকুয়াল আমাদের সমীকরণটা লিখি আর কি, দায় প্লাস মালিকানা যদি করি, তাহলে দেখেন এই যে সম্পদ এই পাশে একটা পরিবর্তন হয়েছে আর দায় এই পাশে একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ দুই দিকের পরিবর্তন হয়েছে। দুই দিকের পরিবর্তন হলে তাকে কি পরিবর্তন বলবো আমরা, নিট পরিবর্তন। নিট পরিবর্তন বলবো। নিট পরিবর্তনের আরেকটা নাম কি, পরিমাণগত পরিবর্তন। আরো একটা নাম আছে, বলেন তো আরেকটা কি নাম, ইংরেজিতে কি পরিবর্তন বলি, কমেন্ট করে জানাবেন যে ইংলিশে আমরা কি পরিবর্তন বলি এটাকে, ঠিক আছে? সব আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এবার আমরা পড়ি কি, ব্যবসা থেকে নগদ চুরি হলো এত টাকা। ব্যবসা থেকে নগদ চুরি হয়ে গেল। চুরি হলো মানে কি, চুরি হওয়া মানে আমাদের ক্ষতি হয়ে গেছে, তাই না? চুরি হওয়া মানে আমাদের ক্ষতি হয়ে গেছে, সেজন্য আমরা এখানে লিখবো বিবিধ ক্ষতি হিসাব, একটা হিসাব। তাহলে ক্ষতি মানে কি, ক্ষতি হওয়া মানে ব্যয় হওয়া, তাহলে এটা ব্যয় হয়েছে। তাহলে ব্যয় যদি হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হয়, ব্যয় হলে আমাদের মালিকানা কি হয়, কমে যায়, হ্রাস পায়। আর আরেকটা কি চুরি হয়েছে, নগদ টাকা চুরি হয়েছে। নগদ টাকা কি ধরনের হিসাব, নগদান হিসাব হচ্ছে সম্পদ হিসাব, তাই না? তাহলে সম্পদ কি হবে, টাকা ব্যবসা থেকে যদি চলে যায়, চুরি হয়ে যায়, সম্পদও হ্রাস পাবে। এটাও দেখেন দুই দিকের পরিবর্তন হয়েছে। আচ্ছা, আমরা এবার পরেরটাই যাই, দেখি পরে কি বলেছে। এখানে দেখেন আপনারা যেটা করেছেন, এত টাকার সম্পদ আগুনে বিনষ্ট হলো, তাই না? এখন সম্পদ আগুনে বিনষ্ট হয়েছে, কোন সম্পদ আগুনে বিনষ্ট হয়েছে এটা কিন্তু বলেনি। আপনারা যেটা ভুলটা করেছেন, হোমওয়ার্ক জমা দেওয়ার সময় আপনারা এখানে লিখেছেন নগদান হিসাব। এখানে কি বলেছে যে নগদ টাকা আগুনে বিনষ্ট হলো, এমন কিছু এটা বলেনি। সে কারণে আমরা যেটা করব, আগুনে বিনষ্ট হলে মানে কি, ক্ষতি হয়ে যায়, আমরা একটু আগে দেখলাম। তাহলে আমরা লিখব বিবিধ ক্ষতি হিসাব, একটা হিসাব। বিবিধ ক্ষতি কি, ব্যয় হিসাব। ক্ষতি হওয়া মানে ব্যয় হয়ে যাওয়া। আচ্ছা, তাহলে এটা কি হলো, এটার ফলে মালিকানা আমাদের কি হয়েছে, মালিকানা হ্রাস হয়েছে। ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হয়, কমে যায়। আর একটা কি লিখবো, আরেকটা, তাহলে আরেকটা হচ্ছে কোন সম্পদের নাম বলেনি এখানে, তাহলে আমরা এখানে লিখবো, তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে সংশ্লিষ্ট সম্পদ হিসাব। তাহলে দেখেন সংশ্লিষ্ট সম্পদ হিসাব আগুনে পড়ে গেল, তার মানে কি, সম্পদ মাইনাস হয়ে গেছে, এই তো।
তারপরে আমাদেরকে কি বলেছে, এত টাকার ব্যাংক ঋণ পরিশোধ করেছি। খুব ভালো কথা, ব্যাংক ঋণ পরিশোধ করে আমরা দায় দেনা মুক্ত হয়ে গেলাম। তাহলে কি করতে হবে, ব্যাংক ঋণ কি করে পরিশোধ করেছি, এত টাকার। তাহলে কি হয়েছে, ব্যাংক ঋণ নামক কি হয়েছে বলেন তো, ব্যাংক ঋণ দায় হিসাব না, ব্যাংক ঋণ হচ্ছে দায় হিসাব। তাহলে দায়টা যখন আমরা পরিশোধ করে দিয়েছি তাহলে দায় কমে গেল, মাইনাস। আর আরেকটা কি হয়েছে, টাকা দিয়ে পরিশোধ করেছি। যখন আমি দায় পরিশোধ করলাম তখন আবার নগদ টাকা কি হয়ে গেল, নগদ টাকা মানে সম্পদ হিসাব, এই সম্পদটা কি হয়ে গেল, কমে গেল। খুবই সিম্পল। দেন আমরা পরে দেখি একটু ধারে সেবা প্রদান করা হলো, তাই না। সেবা প্রদান করলে কি হয় আগে জানতে হবে আমাদেরকে। আমরা যখন সেবা প্রদান করব তখন আমাদের আয় হয়। আর এই সেবা প্রদানটা আপনি ধারে করেন আর নগদে করেন। আমি যেহেতু সেবা প্রদান করে দিয়েছি, আমরা হিসাব বিজ্ঞান যেহেতু বকেয়া ভিত্তি ফলো করি, সেখানে বলা আছে সেবা প্রদান করা হলেই সেটাকে আমরা আয় হিসাবে গণ্য করতে পারবো। তাহলে এখানে কি কি হিসাব জড়িত, একটা হচ্ছে সেবা আয় হিসাব, যেহেতু সেবা প্রদান করে দিয়েছি সেবা আয় হিসাব, সেটাকে আয় হিসাবে গণ্য করতে পারবো। সেবা আয় মানে কি, সেবা আয় হচ্ছে আয় হিসাব। আর আয় হলে কি হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। ব্যয় হলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, আয় হলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আর ধারে সেবা প্রদান করেছি মানে টাকাটা এখন আমি পাইনি, পাবো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, বকেয়া অথবা অনাদায়ী। হ্যাঁ, অনাদায়ী বকেয়া একই কথা, সেবা হিসাব। তাহলে আপনি পাননি, পাবো। মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ কোনো কিছু পাইনি, পাবো এমন কিছু যদি থাকে তাহলে সেটাকে আমরা সম্পদ হিসাবে গণ্য করতে পারি। কোন ধরনের সম্পদ, চলতি সম্পদ। ঠিক আছে, তাহলে সেই সম্পদটা আমাদের কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে দেনাদারের কাছ থেকে একটি কি হয়ে গেছে, বিল পাওয়া গেল। আচ্ছা, দেনাদারের কাছ থেকে আমরা কোন বিল পাই, দেনাদারের কাছ থেকে আমরা প্রাপ্য বিল পাই। তাহলে দেনাদার যখন আমাকে প্রাপ্য বিলটা দিয়ে গেল তখন আমরা কি করব, তখন আমাদের প্রাপ্য বিল বৃদ্ধি পাবে। তাহলে প্রাপ্য বিল কি হিসাব, প্রাপ্য বিল হচ্ছে সম্পদ হিসাব। ওই যে প্রাপ্য বিল মানে আপনি এই বিলের টাকা পাননি কিন্তু পাবেন। ঠিক আছে, তাহলে প্রাপ্য বিল হচ্ছে সম্পদ হিসাব। তাহলে দেনাদার যখন আমাকে একটা প্রাপ্য বিল দিয়ে দিবে তখন আমার প্রাপ্য বিল বৃদ্ধি পেল, মানে সম্পদ বৃদ্ধি পেল। আর কে দিল, দেনাদার দিল। অর্থাৎ দেনাদারের কাছ থেকে আমি টাকা পেতাম, দেনাদার আমাকে প্রাপ্য বিল দিয়ে দিয়েছে। তার মানে কি হবে বলেন তো, দেনাদার আমাদের কমে যাবে। ঠিক আছে, দেনাদারকে তো আমি আর যে বলতে পারবো না যে আমাকে টাকা দাও, সেজন্য দেনাদার এখানে কমে গেল। তাহলে দেনাদার কি হিসাব, সম্পদ হিসাব। তাহলে এখানে একবার সম্পদ বৃদ্ধি পেল আর একবার সম্পদ কমে গেল। এই হচ্ছে ধারে সম্ভার ক্রয়। এই সম্ভার মানে কি, সম্ভারের আবার অনেকগুলো নাম আছে। হ্যাঁ, সম্ভারকে আমরা কি বলতে পারি বলেন তো, সম্ভারকে আমরা বলতে পারি সাপ্লাইজ বলতে পারি, সম্ভারকে আমরা কি বলতে পারি, মনিহারি বলতে পারি। এই যে এই সমস্ত নামে আমরা ডাকতে পারি। ঠিক আছে, এগুলো হচ্ছে একই কথা। তাহলে ধারে যদি আমরা সম্ভার ক্রয় করি তাহলে কি হবে বলেন তো, সম্ভার বৃদ্ধি পাবে আমাদের। তাহলে আমাদের কি হবে, সম্ভার নামক সম্পদ বৃদ্ধি পাবে। হ্যাঁ, সম্ভার নামক আমাদের সম্পদ বৃদ্ধি পেল, এটা কি হয়ে যাবে, প্লাস হইলো। আর কি, ধারে কিনেছি, তার মানে আমাদের কাছ থেকে টাকা পাবে, তাই না। তাহলে পাওনাদার লিখে দেন, সরি পাওনাদার। পাওনাদার নামক কি হয়ে গেল আমাদের, দায়। তাহলে কি হয়ে গেল, দায়ও বৃদ্ধি পেয়ে গেল। আচ্ছা, বন্ড বা ঋণপত্র ইস্যু করেছি আমরা, তাই না। বন্ড বা ঋণপত্র ইস্যু বললাম, এবার এটা করব আমরা। তাহলে বন্ড এবং ঋণপত্র কোম্পানি কেন ইস্যু করে, মূলধন সংগ্রহের জন্য। ঠিক আছে, বন্ড বা ঋণপত্র যখন আপনি ইস্যু করবেন তখন আমরা কি হবে বলেন তো, শেয়ার বিক্রি করলে আমরা টাকা পাই। ঠিক সেম ভাবে বন্ড বা ঋণপত্র ইস্যু করলেও আমাদের কি হবে, নগদ টাকা বৃদ্ধি পাবে। তাহলে এখানে লিখব নগদান হিসাব। যেহেতু কিসের বিনিময়ে ইস্যু করেছি কিছু বলেনি, তাহলে আমরা ধরে নিব নগদ টাকার বিনিময়ে আমরা ইস্যু করেছি, অর্থাৎ বন্ড বা ঋণপত্র বিক্রি করেছি এক কথায়। ঠিক আছে, তাহলে নগদান হিসাব এটা হচ্ছে সম্পদ। বন্ড যদি আমরা বিক্রি করি বা ইস্যু করি, একই কথা দুইটা, তাহলে আমাদের নগদ টাকা পাবো, এটা বৃদ্ধি পেল, সম্পদ প্লাস হইল। আর কি হয়ে গেল, ঋণপত্র। ঋণপত্র হচ্ছে দায় হিসাব। ঠিক আছে, দায় তাহলে কি হবে, দায়ও বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই তো। তাহলে আমরা যেটা বুঝলাম, ঋণপত্র ইস্যু করার মাধ্যমে আমরা কি করি, আমরা ঋণ নিই, তাই না। নগদ টাকায় ঋণ নিই, যার ফলে নগদ বৃদ্ধি পাচ্ছে এবং আরেকটা কি হচ্ছে, আমাদের দায় বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে বিষয়। প্রাপ্য নোট প্রত্যাখ্যান হইল। প্রাপ্য নোট প্রত্যাখ্যান হইল। ভাই এই যে একটু আগে আমরা শিখে আসলাম না, বলেন তো প্রাপ্য নোটটা আমাদেরকে কে দিয়েছে, দেনাদার দিয়েছে। এই যে দেখেন, আমরা একটু আগে শিখে আসলাম প্রাপ্য নোট আমাদেরকে কে দিয়েছে, দেনাদার দিয়েছে। এখন এই প্রাপ্য নোটটা যদি প্রত্যাখ্যান হয়ে যায় তাহলে এই প্রাপ্য নোটটা আবার ফিরে কার কাছে চলে যাবে, দেনাদারের কাছে চলে যাবে। তাহলে প্রাপ্য নোট যখনই প্রত্যাখ্যান হবে তখন আমাদের দেনাদার আবার বেড়ে যাবে। ঠিক আছে, কারণ তখন আমরা দেনাদারের কাছ থেকে টাকা চাবো। ঠিক আছে,
তাহলে দেনাদার হিসাব ডেবিট হয়ে যাবে তখন, তার মানে কি সম্পদ বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা, সম্পদ বৃদ্ধি হয়ে গেল। আর কি প্রত্যাখ্যান হলো? প্রাপ্য নোট প্রত্যাখ্যান হলো। এটার অর্থ হচ্ছে প্রাপ্য নোট কমে গেল। ঠিক আছে, তাহলে আমরা দেখব প্রাপ্য নোট মাইনাস, এটাও একটা সম্পদ হিসাব, তাহলে মাইনাস। তাহলে বলেন তো, একবার সম্পদ বৃদ্ধি পেল, একবার সম্পদ হ্রাস পেল, এটা কোন ধরনের পরিবর্তন? কমেন্টে জানাবেন সবাই। আচ্ছা, পরে আমরা দেখি পদেয় নোট প্রত্যাখ্যান হলো। এবার খুব ভালো কথা, তাহলে পদেয় নোটটা কে দেয় আমাকে সেটা জানতে হবে। পদেয় নোট আমাদেরকে দেয় পাওনাদার। তাহলে পদেয় নোটটা যখন প্রত্যাখ্যান হয়ে যাবে তখন আমাদের কি হয়ে যাবে? পাওনাদার বৃদ্ধি পাবে। তাহলে পাওনাদার কি হবে? বৃদ্ধি পেয়ে গেল। পাওনাদার বৃদ্ধি পেল, আমাদের পাওনাদার বৃদ্ধি পেল। আর পাওনাদার কি হিসাব? দায় হিসাব। দায় যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে? এল প্লাস। আচ্ছা, আর কি হয়ে গেল? পদেয় নোট প্রত্যাখ্যান হয়ে গেছে, তার মানে কি পদেয় নোট নামক আমাদের যে দায়টা ছিল সেই দায়টাও আমাদের কি হয়ে যাবে? হ্রাস পেয়ে যাবে, এল মাইনাস। এই তো, তাহলে কমেন্টে জানাবেন এটাও কি ধরনের পরিবর্তন হলো আমাদের। আদায়ের জন্য জমাকৃত চেক প্রত্যাখ্যান। ভাই, যে চেকটা আমি আদায় করতে দিয়েছিলাম এই চেকটা আমি কোথায় থেকে পেয়েছি? মনে রাখবেন, চেক আদায়ের জন্য জমাকৃত, এটার অর্থ হচ্ছে দেনাদারের কাছ থেকে আমরা একটা চেক পেয়েছিলাম, সেই চেকটা নিয়ে এখন আমরা ব্যাংকে জমা দিব, দিয়ে নগদ টাকা সংগ্রহ করব, কিন্তু কোনো কারণে সেই চেকে সমস্যা হয়েছে, ব্যাংক সেটাকে প্রত্যাখ্যান করে দিয়েছে। তাহলে দেনাদারের কাছ থেকে আপনি আদায়ের জন্য চেক পান। প্রথম কথা হচ্ছে এটা, আপনি কার কাছ থেকে চেক পান আদায়ের জন্য? দেনাদারের কাছ থেকে আদায়ের জন্য চেক পাওয়া যায়। এখন দেনাদারের কি করেছে? ওই চেকে কোনো সমস্যা আছে, অ্যাকাউন্টে টাকা নাই, বা যে কোনো কারণে সেই চেকটা আমরা ব্যাংকে জমা দেওয়ার সাথে সাথে ব্যাংক কি করে দিল? প্রত্যাখ্যান করে দিল। তাহলে আপনি কি করবেন বলেন তো? আপনি যে আবার ওই দেনাদারকে ধরবেন না যে ভাই আমার টাকা দাও। তাহলে তাই যদি হয় তাহলে কি হয়ে যাবে? দেনাদার বৃদ্ধি পেয়ে যাবে না আমাদের? তাহলে আমাদের কি হয়ে গেল? দেনাদার বৃদ্ধি পেয়ে গেল। তাহলে দেনাদার বৃদ্ধি পাওয়া মানে কি? সম্পদ বৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা, সম্পদ বৃদ্ধি মানে এটা হচ্ছে আমাদের প্লাস। আচ্ছা, এবার বলেন তো, আপনি যখন দেনাদারের কাছ থেকে চেকটা পেয়েছিলেন তখন আপনি কি করেছিলেন? আপনার ব্যাংক হিসাবকে ডেবিট করেছিলেন, দেনাদার ক্রেডিট করেছিলেন। অর্থাৎ আপনি চেক পেয়েছেন মানে আপনি আপনার ব্যাংক হিসাবে প্লাস করে দিয়েছিলেন। কিন্তু এখন চেকটা যেহেতু প্রত্যাখ্যান হয়ে গেল, তাহলে কি টাকা কি পেয়েছেন? টাকা যদি না পান তাহলে তো প্লাস আর থাকছে না, সেটাকে আপনি কি করে দেবেন? মাইনাস করে দিবেন। তো আপনি এখানে লিখবেন যে ব্যাংক জমা, এটা একটা সম্পদ, এটা কি হয়ে গেল? এটা মাইনাস হয়ে গেল, যেহেতু দেনাদারের চেকের টাকা নাই বা যে কোনো কারণে ব্যাংক টাকা দেয়নি আমাকে, সেজন্য ব্যাংক কমে গেল। এই তো। মালিক কর্তৃক উত্তোলন, তাই না? মালিক কি উত্তোলন করেছে? টাকা উত্তোলন করেছে। তো মালিক যদি টাকা উত্তোলন করে তাহলে আমরা কি করব? উত্তোলন হিসাব। তাহলে উত্তোলন হিসাব করব আমরা। আচ্ছা, উত্তোলন হিসাব তাহলে কি হবে? উত্তোলন করলে উত্তোলন বৃদ্ধি পায়। উত্তোলন কি হিসাব? উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, তাই না? বলেন তো, তাহলে বিপরীত মালিকানা বৃদ্ধি পেলে কি হয়? বিপরীত মালিকানা যখন বৃদ্ধি পাবে তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তাই না? আচ্ছা, আর কি হয়েছে? টাকা উত্তোলন করেছে। তো ব্যবসা থেকে যখন মালিক টাকা উত্তোলন করে নেয় তাহলে নগদ নামক সম্পদ হিসাবটাও ব্যবসা থেকে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এই তো। 15 নম্বর বলেছে বন্ধক রেখে ঋণ নিয়েছেন। বন্ধক রাখা মানে কি? আপনার একটা সম্পদ রেখে, জমা রেখে টাকা নিয়েছেন আপনি, এই তো। জাস্ট নর্মাল কথাই হচ্ছে আপনি ঋণ নিয়েছেন। কি ঋণ নিয়েছেন? বন্ধক রেখে, যেহেতু এটার নাম হবে বন্ধক ঋণ, এই পার্থক্য জাস্ট। তাহলে আপনি বন্ধক রেখে ঋণ নিয়েছেন, তাহলে এটাকে আমরা কি লিখব? নগদ ঋণ নেওয়া মানে কি? নগদ টাকা বৃদ্ধি পেল, নগদান হিসাব একটা হবে। নগদান হিসাব তাহলে কি হবে? প্লাস হবে, নগদ টাকা বৃদ্ধি পেয়েছে। আর বন্ধকি ঋণ, আচ্ছা, বন্ধকি ঋণ মানে কি? এটা হচ্ছে দায় হিসাব। দায় কি হইলো আমার? দায় বৃদ্ধি পেল। এই জাস্ট। তো এই ছিল আমাদের মোটামুটি লেনদেনগুলো। এই লেনদেনগুলো আসলে যেন তেনভাবে আপনাদের দেওয়া হয়নি। এই লেনদেনগুলো আপনাদেরকে দেওয়া হয়েছে যে এই লেনদেনগুলো নিয়ে বিগত সালের প্রচুর প্রশ্ন আসছে। প্রশ্নগুলোর ধারা কেমন ছিল? প্রশ্নগুলোর ধারা ছিল এমন যে নিচের কোনটির কারণে এই উপাদান এবং এই উপাদানের পরিবর্তন হবে। দেনাদার হতে একটি প্রাপ্য বিল পাওয়া গেল বা প্রত্যাখ্যান হলো, এর দ্বারা সমীকরণের কি ধরনের প্রভাব পড়বে? নিচের কোন লেনদেনটি আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কোনো প্রভাব ফেলবে না? তাহলে কোনগুলো প্রভাব ফেলে না? যেগুলো গুণগত পরিবর্তন সেগুলোর প্রভাব ফেলে না। যারা ক্লাস করেছেন এগুলো দেখেছেন, আর যারা ক্লাস করেননি আমাদের ইউটিউবে যে অ্যাকাউন্টিং মাস্টার ক্লাস যে প্লেলিস্ট আছে সেখান থেকে ক্লাসগুলো করতে পারবেন। এবং আমাদের গ্রুপে সবাই নজর রাখবেন, গ্রুপ এবং পেজে সেখানে কোন দিন কি ক্লাস হবে সেগুলো দেওয়া হয়।
তো এই ছিল আপনাদের। এখন এই রিলেটেড প্রচুর পরিমাণে প্রশ্ন পাবেন বিগত সালে যে আসছে, এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করে যান তাহলে আশা করি খুব ভালো একটা প্রিপারেশন হয়ে যাবে। এবং এমন কোনো একটা বছর দেখাইতে পারবেন না যেখান থেকে এই লেনদেনগুলো নিয়ে কোনো প্রশ্ন হয়নি। এই রিলেটেড লেনদেনগুলো নিয়ে, হিসাব সমীকরণের কি পরিবর্তন হয়েছে, এগুলো নিয়ে প্রতিটা পরীক্ষাতে প্রশ্ন হয়। আপনাদের অ্যাডমিশনের পরীক্ষার প্রশ্নের মূল ভিত্তি বলা যায় এই জিনিসগুলো। সেজন্য এটাকে খুবই গুরুত্ব দিয়ে আপনাকে পড়াশোনা করতে হবে। এই লেনদেনগুলো নিয়ে, এই হিসাব সমীকরণগুলো নিয়ে যেন কোনো রকম আপনাদের গ্যাপ না থাকে, এটা আপনাকে এনশিওর করে যেতে হবে প্রথমে অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে বা কিছু যদি উপকৃত হয়ে থাকেন ভিডিও থেকে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। আজকে এখানে শেষ করছি তাহলে।